এখন আসেন, এই যে এখন যে নবম পে কমিশন হচ্ছে, পে স্কেলটা দেবে, এই নবম পে স্কেলে আমি যদি 11তম গ্রেডে যেতে না পারি, আমাকে যদি এই 13তম গ্রেডেই থাকতে হয়, আজকে 10 বছর যাবত আমি এই একই গ্রেডে পড়ে আছি, আমার চাকরি আরো 12 বছর আছে, তাহলে এই মোট 22 বছর কি আমি এই 13তম একই গ্রেডে চাকরি করব? আচ্ছা, যদি আমি একই গ্রেডে চাকরি করতে হয় তাহলে আমার লস কতটুকু? এখন যে পার্থক্যটা 1500 টাকা, সেই পার্থক্যটা আমার আনুমানিক ধারণা যে এই নবম পে স্কেলে এই পার্থক্য দাঁড়াবে মিনিমাম 7000 টাকা, প্লাস মাইনাস হয় 6 হইতে পারে, 7.5 হইতে পারে, মিনিমাম 7000 টাকা এটা কম হইতে পারে। তাহলে আমি যে এই যে 11 গ্রেডে যদি যাইতে না পারি, তাহলে আমি প্রতি মাসে 7000 টাকা বেতন কম পাবো, বোনাস কম পাবো। তাহলে এই যে আপনার 12 বছর আমার চাকরি আছে, 12 বছরে 144 মাস, 144 মাস আমি 7000 টাকা করে কম পাবো, এবং 12 বছরে 24টা ঈদ, 24টা ঈদেও আমি 7000 করে কম পাবো। টোটালি আমি এই বেতন বোনাস বাবদ কম পাবো 11,68,000 টাকা। এর ভিতরে যদি আমি অধিকার ভাতা ধরি, আমি আরো 10,80,000 টাকা, 8,000 টাকা কম পাবো। এবার আসেন সর্বশেষ গ্র্যাচুইটি, আমি যদি আর কোনো পে স্কেল নাও পাই, আমার 12 বছর চাকরি আছে, ধরে নিলাম যে আর কোনো পে স্কেল পাবো না, তাতেও এই যে 7,000 টাকা আমি সর্বশেষ বেতনটাই তো আমার অবসরের হিসাব হবে, গ্র্যাচুইটিতে আসবে। এই যে আমি 7,000 টাকা কম পাবো, তাহলে এখন গ্র্যাচুইটি কত? 230 টাকা। আমরা সকল সংগঠন দাবি করছি এটাকে 500 টাকা করার জন্য, অন্তত 300 টাকা তো করবেন, এতটুকু তো করতে পারি। যদি তাই হয় তাহলে 300 গুণন 7,000 কত হয়? 21 লক্ষ টাকা। আমার মতো একজন গরিব কর্মচারী, আমরা তো আমাদের তো অন্য কোনো উপায়ে টাকা ইনকাম করার সোর্স নাই, আমাদের আশা ভরসা সবকিছু থাকে অবসরে গেলে এককালীন কিছু টাকা পাবো, ওইটা দিয়ে ভবিষ্যৎ করব। এই যে এখন আমি সরকারি বাসায় থাকি, আমার চাকরি শেষ হলে আমার ভাড়া বাসা ছাড়া আমার কোনো উপায় নাই, আমার ওঠার মতো কোনো জায়গা নাই। আমার স্ত্রী আজকে 3 মাস যাবত অসুস্থ, তার বাম পাশের হাত অপারেশন করাইছিলাম, এখন আবার ডান পাশেও একই অবস্থা। টাকার অভাবে আমি ডাক্তার দেখাইতে পারি না, সর্বনিম্ন একজন ডাক্তারের ভিজিট 800 টাকা। গেলাম, উনি প্রেসক্রিপশন করে দিল, এই টেস্ট গুলা করে নিয়ে আসেন। টেস্ট করাইতে দিতে লাগবে 5,000-10,000 টাকা। আমার যে নিউরো অসুখটা হয়েছে, নিউরো ডাক্তার লাগে, নিউরো মেডিসিনের। তো এটাকে যারা নিউরো সার্জন ছিল তারা বলছিল অপারেশন করাইতে, কিন্তু ওই আগের বাম পাশটা অপারেশন করানোতে ওটা কোনো ভালো রেজাল্ট আসে নাই। ওই সার্জারি ডাক্তার বাদ দিয়ে এখন মেডিসিন ডাক্তার দেখাই দিচ্ছি, নিউরো মেডিসিন। ওই ডাক্তার বলছে যে আগেরটা যে অপারেশন করাইছেন ওতে কোনো লাভ হয়েছে? বললাম যে না। বলে যে এইটা তো কোনো লাভ হবে না, এমনি ওষুধ খেয়ে দিয়ে কদিন যায়। এই অবস্থায় আছি। এখন তাকে প্রথমে আমি রোলাক দিতাম বেশি ব্যথা উঠলে খাইতে, ও রোলাক খাইতো না। এখন ব্যথার যন্ত্রণায় টিকতে না পাইরা একটা খাইতো, ওই একটাও খাইতে এখন আর একটাও ধরে না, এখন 2টা খায়। এখন সে বলতেছে তার পিছনের ডান পাশ ব্যথা করে, তার মানে কি কিডনিতে এফেক্ট করছে। আমি ডাক্তার দেখাইতে নিতে পারি না। আল্লাহ সাক্ষী, যদি আমি মিথ্যা কথা বলি আল্লাহর কাছে ঠেকা থাকবো। আজকে 3 মাস যাবত আমি আমার স্ত্রীকে ডাক্তারের কাছে নিতে পারি না। এখন আমি পে কমিশনের যদি কোনো সদস্য আমাদের এই লাইভটা দেখে থাকেন, ওনাদের কাছে অনুরোধ যে স্যার, দেশে তো অনেক কর্মকর্তা ছিলেন, এই ক্ষমতা আল্লাহ প্রদত্ত, আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করে। এই সরকার আসার আগে
আপনি ইচ্ছা করলেও কারো উপকার করার চেষ্টা করলেও ইচ্ছা থাকলেও উপকার করতে পারেননি। আজকে আল্লাহ আপনাকে এই ক্ষমতায় বসাইছে, এই 22 লক্ষ কর্মচারীর ভাগ্য উন্নয়নের চাবিকাঠি আপনার হাতে দিয়ে দিছি স্যার। 2 দিন পরে যখন এই কমিশন থাকবে না, তখন আপনি ইচ্ছা করলেও আর কারো এরকম উপকার করতে পারবেন না স্যার। এখন যেহেতু আল্লাহ আপনাকে এই ক্ষমতা দিয়েছে স্যার, এই 22 লক্ষ কর্মচারীর ভাগ্য আপনার হাতে, আপনি দয়া করে একটা বৈষম্য মুক্ত একটা পে স্কেল দিবেন। বিশেষ করে আমরা যারা ব্লক পদে আছি, শুধু গাড়ি চালক না, ব্লক পদে যারা আছি, তারা যাতে পূর্বের ন্যায় টাইম স্কেল সিলেকশন গ্রেড থাকা অবস্থায় যেভাবে আমাদের 4টি গ্রেড আপগ্রেড হতো, যে যেই পদে যোগদান করুক সে সেইখান থেকে যাতে 4টি গ্রেড আপগ্রেড করতে পারে, সেই জন্য হয় টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করে দেন। অনেকেই বলে যে আগের 8ম পে কমিশন এটা বন্ধ করে গেছে, এই পে কমিশন আর খুলতে পারবে না, ছাড়তে পারবে না। কেন পারবে না? এটা কি কোরআনের আয়াত? আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি, দুনিয়াতে একমাত্র কোরআনের আয়াতটাই পরিবর্তন করা যায় না, আর সবকিছুই পরিবর্তন করা যায়। বাংলাদেশের সংবিধান কতবার সংস্কার করা হয়েছে? আমি একটু বলি, এটা বলি আমাদের যখন পে কমিশন আমাদেরকে মত বিনিময় সবাই যখন ডাকছিলেন, আমরা কিন্তু এই প্যারাটা গেয়ে দিয়েছি যে স্যার আমরা এই বৈষম্য শিকার হয়ে আছি, আমাদের যে ন্যায্য যেগুলো আছে, এবং আমি যতটুকু জানি তখন চেয়ারম্যান মহোদয় এবং আমাদের সদস্য সচিব মহোদয় ওনারা আমাদেরকে আশ্বাসিত করেছিলেন যে অবশ্যই আপনাদের এইটা আমরা একটু আমলে নিয়ে দেখবো। তা আশা করি, আল্লাহর উপর ভরসা রাখি যে আমাদের এই বিষয়টা ওনারা বিবেচনা সাপেক্ষে আছেন ইনশাল্লাহ। যাক, আপনার কথা যাতে সঠিক হয়। তারপরে যেহেতু আগামীকালকে শেষ মিটিং, আমার খুব এটা কে বলে, এসব ইনফরমেশন দেয় কারা ইনফরমেশন দেয় কারা? পে কমিশন যতক্ষণ অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর, প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর যতক্ষণ পেশ না করবে, ততক্ষণ তো তাদের যা চুল বিশ্লেষণ, তাদের কিভাবে কি করা যায়, তাদের কার্যক্রম তো চালাই যাবে। এখানে আমার জায়গায় আরেকজন থাকলে সেও এরকম কাজ করতেন। এবং আমাদের 21 জন যে সদস্য, এই 21 জন সদস্য আমি নিজে চোখে দেখতেছি, তারা অক্লান্ত পরিশ্রম করতেছেন। যে কাজ সচিবালয় থেকে বলছিলেন কোন এক নেতা যে এই কাজ 1 সপ্তাহে করা যায়, কিন্তু না, এটা ভুল কথা। এনারা যে শর্ট টাইমের ভিতরে যে আমাদেরকে একটা পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট দিতে পারছে, আমরা মনে করি সরকারি কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। তাদেরও আগ্রহ আছে। আর এনারা তো বাইরের কেউ না, এনারা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের না, এনারা আমাদেরই অভিভাবক। আজকে চেয়ারম্যান মহোদয় এবং সদস্য মহোদয় যারা আছেন সবাই কিন্তু আমাদের অভিভাবক, এটা ভুলে গেলে হবে না। ঠিক আছে সভাপতি সাহেব, আমার আরেকটু কথা বাকি রয়েছে, মানে আমি কথাটা শেষ করতে পারি না। এটা আমলে নেওয়া আছে আমাদের ব্যাপারটা। না, সেটাই যদি নেওয়া থাকে তাহলে তো আমাদের কপাল ভালো। তারপরেও আমার তো মানে খিদা বেশি আমার, কারণ এখন আমি 2020 সালে 11তম গ্রেডে যাওয়ার কথা, তাতে এতদিন যাবত আমি প্রতি মাসে 1500 টাকা করে কম পাইছি। এখন এই নবম পে স্কেলেও যদি আমাদের জন্য, এই ব্লক পদের জন্য এমন কোন সিস্টেম রাখা না হয় যে আমরা যে 4টি গ্রেড আপগ্রেড হইতো, ওই সিস্টেমটা যদি রাখা না হয়, তাহলে যে আমি যে কত বড় ক্ষতির সম্মুখীন হব এই নবম পে স্কেলের কারণে। আমার মতো কর্মচারী প্রায় 40 লাখ টাকার উপরে আমি ক্ষতিগ্রস্ত হব। তো ওইটাই আমি ওনার কাছে বিনীত অনুরোধ করতে চাচ্ছি যে আপনারা যদি এই টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে নাও পারেন, তবে শুধু এই ব্লক পদের জন্য 2টা সিনিয়র গ্রেডের চালু করেন, যে সে যেই পদেই ঢুকুক, যদি ব্লক পদ হয় সে চাকরির 8 বছরে একটা সিনিয়র গ্রেড পাবে, সে এক ধাপ আগাবে, চাকরির 10 বছরে যে নরমালি যে উচ্চতর গ্রেড আছে সেটা পাবে, পাই আরেকটা গ্রেড আপগ্রেড হবে, 2টা 12 বছরে আরেকটা সিনিয়র গ্রেড পাবে, পাই এসে 3টা গ্রেড আগাবে, 16 বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড পেয়ে সে তার 4টা
আপগ্রেড হয়ে গেল। আমি ওনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমরা গত 10 বছর বঞ্চিত, আমাদেরকে সামনের দিকে আর বঞ্চিত করেন না। ঠিক আছে, এটা এই যে আমাদের আয় ইনকামের একটা সাথে কথা বলি আনোয়ার, একটা কথা বলি আমি, একটা সেকেন্ড সময়। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয় উনি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উনার মুখের কথায় প্রকাশ করছেন যে আগামী প্রজন্মের জন্য যে কি করা যায়। আমাদের এই ব্লক পোস্টের ভিতরে কিন্তু শুধুমাত্র গাড়ি চালকের ভিতরে যারা সুশিক্ষিত ছেলে পেলে আসতেছে, তারা আইএ পাস, তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে কেউ, তাহলে আগামী প্রজন্মের জন্য যদি কিছু করতে হয়, আমি তো প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে মানে আমি আর্জি করি যে আমার আগামী প্রজন্ম, যারা আমাদের আমলে যেরকম অষ্টম শ্রেণী পাশে আমরা চাকরি করছি, আমাদের এখন সুশিক্ষিত ছেলে পেলে আমাদের এই সমাজে চলে আসছে আমাদের গাড়ি চালক পদে, অতএব তাদের জন্য কি করা যায়, এবং এটা অবশ্যই তরুণ সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু করা দরকার আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ইনশাল্লাহ আমাদের করবে ইনশাল্লাহ। এবারটা তুমি বলো। ধন্যবাদ। অনেকক্ষণ আমরা লাইভ করছি। আমরা ইসাক ভাইকে শুধু শেষবারের মতো বলবো যে 16 তারিখ যে আমাদের প্রতীকী অনশন কর্মসূচি, এটা সারা দেশে পালনের জন্য অবশ্যই আপনার কি মতামত? না, আমার মতামত এটাই, শোনেন, আমরা অনশনটা করতেছি শুধুমাত্র আমাদের পেটের খিদার জন্য। এটা আমাদের রাষ্ট্রীয় কোনো বিরোধী কোনো না, এটা আমাদের ধরেন। আর আমি মনে করি কি, যদি মনে করেন এর ভিতরে পে কমিশন মনে করেন আমাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করে দেওয়ার পরে যদি মনে করেন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের মুখের দিকে তাকিয়ে যদি আল্লাহর রহমত করে, আমার যতটুকু ধারণা, আমি বিশ্বাস করি যে, আমি আবারও বলি যে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান প্রধান উপদেষ্টা মহোদয়, উনি সারা বিশ্বের যতটুকু অর্থনৈতিক ভাবে যে বিশ্লেষণ করেন, আমার এই এখন উনি রাজ্যর প্রধান, এ রাজ্যের কর্মচারীরা কিভাবে থাকবে সেটা তার মাথায় আছে, এবং আগামী ভবিষ্যতে 100 বছরে কি হয় সেই পরিকল্পনা আমার মনে হয় আমার উপদেষ্টা মহোদয়, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের মাথায় আছে এটা। ধন্যবাদ মালিক ভাই। ধন্যবাদ। লাইভে উপস্থিত হয়ে দুইজন অতিথিকে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই পর্যায়ে লাইভটা আমরা শেষ করব, শেষের দিকে চলে এসেছি। দুইজন অতিথিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, এবং একজন পুলিশ সদস্য আমাদের শুরু থেকেই লাইভে আছেন, তিনি বলছেন যে আমি নাইট ডিউটি থেকে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলছি যে আল্লাহ তুমি আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করে দাও। একজন পুলিশ সদস্য, একজন ডিফেন্সের সদস্য কতটা অসহায় হলে এমন একটা মন্তব্য করে যে আমি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলছি যে আল্লাহ তুমি আমাদের মুখের দিকে তাকাও। আরেকটা কমেন্ট তিনি করেছেন যে আমরা যে বেতন পাই, আমি সৎভাবে চলার চেষ্টা করি, আমি যে বেতন পাই সেই বেতন দিয়ে আমি ঠিকমতো চলতে পারি না, তাহলে সরকার কি আমাকে অসৎ হতে বলছেন? অসৎ হইতে বলে না, অসৎ হইতে বলে না, অটোমেটিকলি হয়ে যায়। যখন এই যে যখন চোখে দাদা দেখবে, ঘরে স্ত্রী অসুস্থ, ছেলে পেলে ভর্তি করা লাগবে, এই জন্য আমরা বলি যে এই নবম পে স্কেল ঘোষণা হলে বাংলাদেশ থেকে প্রায় 80% দুর্নীতি কমে যাবে। বিশেষ করে সরকারি সেক্টর থেকে প্রায় 80%-এর বেশি দুর্নীতি কমে যাবে বলে এটা আমরা বিশ্বাস করি। জি, তো ঠিক আছে, আপনারা তাহলে লিভ দেন, আমি লাইভটা শেষ করি। জি জি। ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ লাইভে ছিলেন, ধৈর্য সহকারে যারা লাইভে থেকেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞ। সবাইকে শুধু একটা কথাই বলবো যে আসুন আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ভাই আমি একা কিচ্ছু করতে পারবো না, আপনারা সবাই মিলে, সারা দেশে যারা আছেন সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি তাহলে অনেক কিছু করা সম্ভব হয়। তাই আপনারা নিজেদের দাবি বাস্তবায়নের জন্য আসুন। আগামী 16 তারিখ আমরা সবাই যার যার জায়গা থেকে আপনারা আমাদের এই অনশন কর্মসূচি পালন করুন এবং সরকারকে আমরা বোঝাই যাতে
আমাদের এই দাবি মেনে নেয়, এবং আল্লাহর কাছে সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমাদের মুখের দিকে তাকিয়ে সবাইকে তাদের মনের আশা পূরণ করে দাও। সবাই ভালো থাকবেন, আর কথার মাঝে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গহর আজিজ ভাই লেখছেন, টেনশন করি না, টেনশন আমাকে ধরে। আমরা আসলেই কেউ টেনশন করি না, কিন্তু টেনশন আমাদেরকে গলা চেপে ধরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।